অঙ্ক হয়েছিল আমাকে একটু বলো। আগের দিন কত পর্যন্ত হয়েছিল সুদীপ্ত? 13 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা ছোট অঙ্ক যেগুলো আছে সেইগুলোকে আগে করে নেব, নিয়ে তারপরে বড় অঙ্কগুলোর দিকে যাব। সো প্রথমে শুরু করছি 24 দাগ, দাগ নাম্বার 24। 24 দাগের প্রশ্নে কি বলছে? একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি। তাহলে আয়তন, যেটাকে আমরা ভি দিয়ে লিখতে পারি, আয়তন দেয়া আছে 440 ঘন সেমি। স্পিকারটা অফ করে রাখো। ভূমির ভিতরের ভূমির তলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল দেয়া আছে 88 বর্গ সেমি। এখন আমি একটা ইম্পর্টেন্ট সূত্র বলছি। আমরা এখন যে কটা চ্যাপ্টার মানে পরপর অঙ্কে করব, সে কটা প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। সেটা হচ্ছে আয়তন, আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এখানে আয়তন মানে হচ্ছে ভূমির যে ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতার গুণ। ঠিক এই সেম সূত্র কিন্তু আমরা ব্যবহার করেছি আয়তঘনকের ক্ষেত্রে। আয়তঘনকের আয়তন কি ছিল? ভি। ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল মানে আমরা আগের দিন জেনেছি যে এল ইন্টু বি, আর উচ্চতা মানে এইচ, সো এল বি এইচ। তাহলে আমরা যদি এই সূত্রে ফেলি, তাহলে আয়তন ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে আয়তন কত? 440। ভূমির ক্ষেত্রফল কত আসছে? ভূমির ক্ষেত্রফল আসছে 88, গুণ উচ্চতা কত জানা নেই। অতএব উচ্চতা কত হলো? 440 বাই 88। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে উত্তর চলে আসবে, এটাকে কাটাকুটি করলে আসছে 5। উত্তর হচ্ছে 5 সেমি, মানে অপশান বি। ওকে, সিমিলার ভাবে এবার আমরা শুরু করবো। এটা হলো 24 দাগের এর 1। এবার আমরা এর 2 শুরু করব। সে এর 2-এ কি বলছে? একটি আয়ত ঘনকাকার গর্তের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 40, প্রস্থ 12, গভীরতা 16। ওই গর্তের ভিতরে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু কতগুলো তক্তা রাখা যাবে? তো প্রথমত যে গর্তটা দিয়েছে সেই গর্তের দৈর্ঘ্য কত? সেই গর্তের দৈর্ঘ্য হচ্ছে 40। প্রস্থ কত? প্রস্থ 12। উচ্চতা কত? উচ্চতা 16। তাহলে আমরা এখান থেকে আয়তন বের করতে পারি। আয়তন বের করার ফর্মুলা আমরা আগের দিন শিখেছি। আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ এল গুণ বি গুণ এইচ সমান সমান 40 গুণ 12 গুণ 16, এত ঘনমিটার। এখন যে তক্তাটা দিয়েছে সেই তক্তার দৈর্ঘ্য কত? তক্তার দৈর্ঘ্য 5, প্রস্থ 4 এবং উচ্চতা 2। 5, 4, 2। তাহলে এই তক্তার যে আয়তন, সেটা কি করে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এল বি এইচ। তার মানে আসছে
5 × 4 × 2 ঘনমিটার। তাহলে এবার কতগুলো তক্তা ধরবে সেটা বের করতে হবে আমাদেরকে। তো কতগুলো তক্তা ধরবে সেটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তক্তার সংখ্যা। তক্তার সংখ্যা তক্তার সংখ্যা কি? গর্তের আয়তন, গর্তের আয়তন বাই একটি তক্তার আয়তন, একটি তক্তার আয়তন। সো গর্তের আয়তন কত আছে? গর্তের আয়তন আছে 40 × 12 × 16, আর একটি তক্তার আয়তন আছে 5 × 4 × 2। সো আমরা যদি এখানে কাটাকুটি করি তাহলে কি আসছে দেখা যাক। 5 দিয়ে 5 × 8 = 40, 4 দিয়ে 4 × 2 = 8, এবং 2 দিয়ে 2 কেটে গেল। তো পড়ে থাকলো যেটা সেটা হচ্ছে 12 × 16। তো 12 × 16, 12 × 16 করলে আসছে 192। তাহলে 192টি, তার মানে অপশান আসছে বি। ওকে, তো আমি পেজ সেভ করছি। এবার আমরা যাব 3 দাগের অঙ্কে। প্রথমে যে সূত্রটা খাটিয়েছি সেটা হচ্ছে আয়তন ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। সেখানে দেখো আয়তন দেওয়া আছে প্রথম অঙ্কটায় এবং ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তনকে বসিয়ে দিলাম, ভূমির ক্ষেত্রফল বসিয়ে দিলাম, উচ্চতা আমি জানি না। উচ্চতা কি হবে? এই আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে ভাগ। সেই যে আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে ভাগ, 5 সেমি বেরোলো। দেখো অপশান বি রয়েছে। আর পরের অঙ্কটা কি আছে? গর্তের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে দিয়ে দিয়েছে। তাহলে আমরা আগের দিনের সূত্র শিখেছিলাম আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো তার মানে এত। এবার আমি বলেছি যে অঙ্কগুলো তোমরা কিন্তু গুণ পেলে গুণ করবে না, সেই এই থাকলো। ঠিক একই রকমভাবে দেখো ওর ভিতরে একটা তক্তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। সেইভাবে তক্তার আয়তন বের করলাম LBH দিয়ে। এবার তক্তা কতগুলো ধরবে? মোট গর্তের আয়তন, এই যে মোট গর্তের আয়তন বাই একটি তক্তার আয়তন যদি আমরা করে দিই, এই জিনিস আমরা অনেক জায়গায় কাজে লাগাবো। এই পরিমিতির অঙ্কে এরকম যদি সংখ্যা বের করতে দেয় তাহলে মোট যে আয়তন তাকে ছোট ছোট আয়তন দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কতগুলো তক্তা ধরবে সেটা আমরা বের করতে পারি। সেখান থেকে বেরোলো 193। এবার আমরা যাব দাগ নাম্বার 3। 3 নম্বর দাগের অঙ্কে যেটা বলছে, 3 দাগের অঙ্কে যেটা বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঘনকটির আয়তন কত? তো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গমিটার। এখন যদি আমরা একটা ঘনকের ছবি দেখি, যে একটা ঘনক এরকম দেখতে হয়, এই এবং তার সাথে এই। এর পাশের তল কটা আছে? এর পাশের তলগুলো যদি আমরা খুঁজি, আমরা আগের দিন দেখেছিলাম এর মোট 6টা তল আছে। তো এখানে আমি যদি এগুলোর নাম দিয়ে দিই একটা করে, একটা হচ্ছে A, B, C, D, E, F, G, H। তো আমরা যদি তলগুলো খুঁজি, এর পাশের তল কোনগুলো? পার্শ্ব তল যাকে আমরা বলছি, সেই পার্শ্ব তল হচ্ছে আমাদের দিক থেকে যেটা একদম সামনে আছে, তার মানে ABCD। আমাদের দিক থেকে একদম যেটা পিছনে রয়েছে তার মানে EFGH। এবং ডান পাশে রয়েছে BCEH। এবং বাম পাশে যেটা রয়েছে ADFG। এইগুলো হচ্ছে কিন্তু পার্শ্বতল। আর ভূমিতল হচ্ছে
ভূমিতল, ভূমিতল হচ্ছে এ বি এইচ জি, মানে একদম নিচেরটা, এবং উপরেরটা ঊর্ধ্ব ভূমিতল বা ঊর্ধ্বতলও বলতে পারি, বা ওটাকেও ভূমিতল হিসেবে ধরা যায়। তো আমরা দেখতে পাচ্ছি চারটে পার্শ্বতল আছে। তা বইয়ে দিয়ে দিয়েছে একটি পার্শ্বতলের ক্ষেত্রফল। সো একটি পার্শ্বতলের ক্ষেত্রফল, একটি পার্শ্বতলের ক্ষেত্রফল না, কোনো একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। সে একটি ঘনকের পার্শ্বতল তো চারটে। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি ঘনকটির ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার। তা ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি এ স্কোয়ার হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল চারটে পার্শ্বতল। তাহলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 4 স্কোয়ার হবে। এবার এগুলোই সব বর্গ, সরি আমি বাহুর দৈর্ঘ্যকে সবসময় এ ধরা হয়, এ স্কোয়ার না। এ আমাদের একক রয়েছে এখানে মিটার, আমাদেরকে মিটার ধরতে হবে, এ মিটার। তাহলে পার্শ্বতল চারটে, একটা তলের ক্ষেত্রফল আমরা তো জানি, এই যে কোনো একটা তল নিয়ে যদি আমরা কথা বলি, এই যে নিচের তলটা ভূমিতল হোক যে কোনো একটা তল, সেই তলটা তো বর্গক্ষেত্রকার। তাহলে বর্গক্ষেত্রকার তলের ক্ষেত্রফল এ স্কোয়ার হয়, বাহু স্কোয়ার। তাহলে চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 4 স্কোয়ার বর্গমিটার। এখন এই চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল 4 স্কোয়ার, আর বইয়ে দেওয়া আছে 256, দুটোই সেম। তো প্রশ্ন অনুযায়ী 4 স্কোয়ার সমান সমান 256। তাহলে এ স্কোয়ারের মান কত? 256/4। তাই 256কে 4 দিয়ে ভাগ করলে 64। তাহলে এর মান আসলো 4 4, এর মান 8, 8 8 64। এখানে আমরা সেম কারণে কিন্তু ঋণাত্মক সাইনটা নেব না, কারণ আমরা জানি +-8 আসবে, যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে কিন্তু -8 হওয়াটা সম্ভব নয়, -8 হওয়াটা সম্ভব নয়। সো সেই কারণে আমরা ঋণাত্মক সাইনটা নিচ্ছি না। তাহলে আমরা কি বের করলাম? আমরা বাহুর দৈর্ঘ্য বের করলাম। এই ঘনকটার যে বাহুর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা এখান থেকে এ থেকে বি, এই দৈর্ঘ্যটা 8 মিটার। এখন আমাদেরকে কি বের করতে বলেছে? আয়তন বের করতে বলেছে। সো আয়তন কি? আয়তন হচ্ছে এল গুণ বি গুণ এইচ। তো এখানে পাবো না, এখানে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। সো 8 এর কিউব, 8 এর কিউব মানে 8 গুণ 8 গুণ 8, 8 গুণ 8 গুণ 8 মানে 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512 ঘনমিটার। এবং তোমরা যদি উত্তরে দেখো, দেখো এই উত্তরটা রয়েছে অপশান ডিতে। সো অপশান ডি হচ্ছে উত্তর। এবার আমরা যাব 4 দাগ, 24 এর দাগ নাম্বার 4। হ্যাঁ, এর মান কত? এর মান তো 8। সো এর মান বসালাম 8। এর মান তো 8 পেয়েছি, এই যে এর মান, এই এর মানটা তো আমি 8 পেয়েছি। সো আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। এবার এর মানটা আমি বসিয়ে দিলাম 8, তাহলে 8 কিউব পেয়ে গেলাম। বোঝা গেল? ওকে, সো এবার আমরা যাব দাগ নাম্বার দাগ নাম্বার 4-এ। তো 4 দাগ কি বলছে? দাগ নাম্বার 4, ঘনকের আয়তনের অনুপাত। তার মানে তোমার কাছে দুটো ঘনক আছে। সো আমি প্রথমে দুটো ঘনক আঁকার চেষ্টা করি। এই হচ্ছে একটা ঘনক, এখানে আছে। এবং আর একটা ঘনক, আমি এই ঘনকটা কমপ্লিট করে নিই। এটা ধরো প্রথম ঘনক, এই আর একটা ঘনক আছে, সে ঘনকটাকে আমি অন্য কালার দিয়ে আঁকছি। সেটা ধরো এই একটা, এটা 24 দাগের এর 4।
এই একটা, এই একটা, এই একটা, এবং লাস্টলি এই একটা। এই হচ্ছে দুটো ঘনক। সেই ঘনক দুটোর কি কি দিয়েছে, একটা শুধু আমাদেরকে বলে দিয়েছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত এত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। তা আমি কি করছি, এই যে ঘনকটা আছে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য মানে লাল ঘনক, তোমরা কি করবে, তোমরা তো আর পরীক্ষার সময় কালার ইউজ করতে পারবে না। তো তোমরা সব থেকে বেটার পরীক্ষার সময় প্রথম ঘনক দ্বিতীয় ঘনক করে নেবে এবং দরকার হলে মাঝখান থেকে একটা লম্বা দাগ দিয়ে নেবে, দিয়ে পরপর করবে। এবার যেখানে গিয়ে অঙ্কটা মোটামুটি শেষ হয়ে যাবে তারপর থেকে মাঝখানে করা শুরু করবে। আমি বলছি সেটা কীভাবে হবে। সো লাল কালারের ঘনকটা হচ্ছে আমাদের প্রথম ঘনক, আর নীল কালারের ঘনকটা হচ্ছে দ্বিতীয় ঘনক। তোমরা পরীক্ষার সময় প্রথম ঘনক দ্বিতীয় ঘনক করে বলতে পারো। সো এই যে প্রথম ঘনকটা রয়েছে এর যে বাহুর দৈর্ঘ্য, এর বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এর বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এর আয়তন কত হবে, আয়তনের সূত্র আমরা জানি যে এক্স কিউব। এবার আমাকে একটা একক তো ধরতে হবে, প্রশ্ন দেখো কোনো একক নেই, সো আমরা একক লিখব। এটা কি হবে, ঘন একক। এবার আমরা নীল কালারেরটায় আসবো, দ্বিতীয় ঘনক, এর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ওয়াই একক। সো এর যে আয়তন, সে আয়তন কি হবে, ওয়াই কিউব ঘন একক। সো তাহলে আমাদের এবার আয়তনের যে অনুপাত সেটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তো তাহলে আয়তনের অনুপাতটা কত হবে, আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত সমান সমান প্রথম ঘনকের এক্স কিউব ইস টু দ্বিতীয় ঘনকের ওয়াই কিউব। তাহলে প্রশ্নানুযায়ী এক্স কিউব বাই ওয়াই কিউব, এই যে অনুপাতটা, এই অনুপাতটা বইয়ে কত দেওয়া আছে, 1/27। সো আমরা এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই এর হোল কিউব, আর এটাকে লিখতে পারি 1/3 হোল কিউব, সামনে বা দেব। সো এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/3 হবে, কিউবগুলো তুলে দিলে পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা বের করতে দিয়েছে সেটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সো প্রথম যে ঘনকটা লাল ঘনকটা আছে, সেই লাল ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি, সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, আগের দিন সূত্র শিখেছি 6x² বর্গ একক। এবং সিমিলারলি এর যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কত হবে, 6y² বর্গ একক। তাহলে এদের অনুপাতটা এখন আমাদের বের করতে হবে। সো এদের অনুপাত কি হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সে অনুপাতটা কত, 6x² ইস টু 6y², তার মানে x² ইস টু y², তার মানে x/y মানে x² বাই y², তার মানে x/y এর হোল স্কোয়ার। সো x/y এর মান আমার বেরিয়ে গেছে কত, 1/3 তার হোল স্কোয়ার, তার মানে কত, 1/9, তার মানে 1:9। 1:9 আমি কোন অপশানে দেখতে পাচ্ছি, 1:9 আমি দেখতে পাচ্ছি অপশান সিতে। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সেইভাবে কিন্তু আমরা বের করতে পারছি। এবং আমরা এবার যাব 5 দাগের অঙ্কে। দাগ নাম্বার 5। তোমাদের যদি কারোর অসুবিধা থাকে কোনো জায়গায় বুঝতে, জাস্ট বেসিক যে থিওরি, সেই থিওরিকে অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক করছি। দাগ নাম্বার 5 বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস আর ডির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। তা আমরা প্রথমত ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ওই ঘনকটার প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক। এ ওখানে কোনো দেখো একক দেয়, একক বলে দিয়েছে, জাস্ট একক লিখব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল সেটাকে বইয়ে দেখো এস দিয়ে লিখেছে, এবং এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²।
হলো 6 স্কোয়ার। এবার আমরা এটাকে একটা নাম দিয়ে রেখে দিলাম। 1 নম্বর, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যকে ওরা ডি বলেছে। সেই দৈর্ঘ্যটা আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কত না, √3 এবার এই যে জিনিসটা পেলাম এটাকে হোল স্কোয়ার করে দিই, তাহলে d² = a², আর √3² 3 হয়, তাহলে d² কত 3a²। এখান থেকে যদি আমরা a²টা বের করি তাহলে কত হবে d²/3। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার এই 2-এর যে a² মানটা সেটা আমরা একে বসাচ্ছি। তো 2-এর a² মান একে বসালে আমরা কি পাচ্ছি? 2-এর a² মান একে বসালে পাচ্ছি 1 ও 2 থেকে পাই s = 6 d²/3। সো একটা কাটাকুটি মতো আসছে এই। সো s = 2d²। তা অপশানটার দিকে তাকানোর চেষ্টা করি। s = 2d² নেই, রয়েছে d² = s/2, যেটা অপশান 4-এ রয়েছে, মানে অপশান ডিতে রয়েছে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি কারোর বুঝতে অসুবিধা হয় সো বলবে, বলবে। এই হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমরা আগের দিন সি দাগের শূন্যস্থানগুলো সবকটা করেছিলাম। ডি দাগের অঙ্কগুলো এবার করব, যেগুলো সত্য মিথ্যা আছে, এবং তারপরে আমরা 25 দাগ করব, করে আমরা বড় অঙ্কগুলোর দিকে ফিরে যাব আবার। সো তাহলে আমরা এগোচ্ছি, যদি অসুবিধা থাকে বলবে। দাগ নাম্বার 24, তার বি, তার 1 কি বলছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। সো দেখো, ধরো তোমার কাছে প্রথমে একটা ঘনক রয়েছে, এটা ধরো একটা ঘনক। সো এই ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব a, এবং নিয়ে আমরা সেখান থেকে তার আয়তন বের করব। এই এবার এখান থেকে আমরা এর বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, ধরি বাহুর দৈর্ঘ্য। ওখানে ওরা কিন্তু কোনো ইউনিট দেয়নি, মানে একক দেয়নি, সো আমরা এ একক লিখব। তাহলে আয়তন কত? আয়তন হবে a³ ঘন একক। এবার আমরা কি করব? এই ঘনকটার বাহুর দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দেবো, ডবল করে দেবো। সো ডবল করে দিলে ঘনকটার প্রতিটা বাহু, প্রতিটা সাইড ডবল করে দেবো, তাহলে ঘনকটা কি হবে? আরো বড় হয়ে যাবে। তো ধরো ঘনকটা এরকম হয়ে যাবে। তো ঘনকটা যদি এরকম হয়ে যায়, প্রত্যেকটা বাহু যদি ডবল করে দিই, তাহলে যদি এরকম হয়ে যায়, কি দাঁড়াচ্ছে? প্রতিটা আগে ছিল a, এখন হবে 2a। এই এবং এই। তো আগে যেটা ছিল a, এখন সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 2a একক। তাহলে এখন আয়তন কত হবে? আয়তন হবে 2a তার কিউব ঘন একক। সো দ্যাট মিনস 8a³ ঘন একক। সো তার মানে দেখো 8 গুণ হয়ে গেছে কিন্তু ক্ষেত্রফল, আগেরটা ঘনফল 8 গুণ হয়ে গেছে। আগেরটা ছিল জাস্ট a³ আর এবার হয়েছে 8a³, তার মানে 8 গুণ। বই বলছে 4 গুণ হবে। সো এটা কিন্তু মিথ্যা, এটা মিথ্যা। ওকে, এবার আমরা 2 দাগে যাব। 24-এর b2, অসুবিধা হলে বলবে। 24-এর b2 কি বলছে? বর্ষার সময় 2 হেক্টর জমিতে, তাহলে দেখো জমি, তোমরা জমি মাঠ দেখেছো, সেটা কি? সেটা তো একটা আয়তক্ষেত্রাকার বা বর্গাক্ষেত্রাকার জায়গা।
সো সেই জায়গাটা জাস্ট মানে এরকম একটা জায়গা, তো সেই জায়গাটার কিন্তু ক্ষেত্রফলটা জাস্ট দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রফলটা কত? সেই ক্ষেত্রফলটা বলা আছে 2 হেক্টর। এই ক্ষেত্রফলটা 2 হেক্টর। ওকে। এবং বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের ফলে 5 সেন্টিমিটার উচ্চতায় জল দাঁড়িয়ে গেছে। তাহলে ওর পরে যদি 5 সেন্টিমিটার উচ্চতায় জল দাঁড়িয়ে যায়, তাহলে ওটা কি হবে? একটা আয়তঘনক মতো শেপ নেবে। তো সেই আয়তঘনক মতো শেপটা কেমন দেখতে হবে? ধরো এরকম, এরকম একটা দেখতে হবে। এখন এই 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 এবং লাস্টলি এই। সো এখানে ওরা বলছে যে ভূমির যে ক্ষেত্রফলটা, আমি যদি এই আয়তঘনকে ভূমির ক্ষেত্রফলটা মেনশন করার চেষ্টা করি, সো ভূমির ক্ষেত্রফল কোনটা হবে? এইগুলো হবে, এইটা। এই যে ভূমির ক্ষেত্রফলটা, সেটাই আমি কিন্তু উপরে এঁকেছি 2 হেক্টর। এবং এর যে উচ্চতা, সেই উচ্চতা কোনটা? এর উচ্চতা হচ্ছে এইটা, এখান থেকে এই এই যে হাইটটা, এই হাইটটা, এই হাইটটা দেখো ওখানে দিয়ে দিয়েছে। এই হাইটটা ওখানে দিয়ে দিয়েছে কত না, 5 সেমি। 5 সেমি জল দাঁড়িয়েছে। তোমাকে জলের আয়তন বলে দিয়েছে নাকি 1000 ঘনমিটার হবে। এটা সত্যি কি মিথ্যা দেখতে হবে। তো আমরা প্রথমত দেখো দুটো জিনিস দেয়া আছে। এক হচ্ছে 1 আর সমান সমান 1100 বর্গমিটার, এবং 1 হেক্টর সমান সমান 108। তো আমরা যদি প্রথমে 2 হেক্টরটাকে নিই, 2 হেক্টরটা কি? 2 হেক্টরটা ভূমির ক্ষেত্রফল। তো 2 হেক্টরটা হচ্ছে কিন্তু ভূমির ক্ষেত্রফল। এবং এই যে 5, যেটা এই 5টা কি? এই 5টা হচ্ছে উচ্চতা। সো আমরা প্রথমে ভূমির ক্ষেত্রফলটাকে একটু মডিফাই করে দিই। সো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত দেয়া আছে? 2 হেক্টর। 2 হেক্টর মানে হচ্ছে 1 হেক্টর মানে 108। তাহলে 2 হেক্টর মানে 2 গুণ 100, 2 গুণ 100 আর দ্যাট মিনস 208। এবার 1 আর মানে আছে দেখো 100 বর্গ মিটার। সো 200 × 100 বর্গ মিটার। দ্যাট মিনস 200-র পরে আরো দুটো শূন্য, বর্গমিটার। এবার এটা হলো, কিন্তু আমাদের উচ্চতা যেটা, সেটা দেখো সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এটাকেও সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। এবার আমি একটা কথা বলি যে 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ সেমি হবে, সেটা আমাদের জানতে হবে। তা আমরা একটা জিনিস জানি যে 1 মিটার সমান সমান কত সেমি হয়? 1 মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100। তাহলে বর্গতে গেলে কিন্তু 1-এর পরে ওখানে হচ্ছিল দুটো, এখানে হবে 4টে। ঠিক সিমিলারলি যদি আমরা ঘনতে করি, 1 ঘনমিটার সমান সমান যদি আমরা এখানে ঘন সেন্টিমিটার বের করতে চাই, তাহলে হচ্ছিল দুটো মিটারে, মানে সেন্টিমিটারে গেলে দুটো, বর্গ সেন্টিমিটারে গেলে 4টে, ঘন সেন্টিমিটারে গেলে কিন্তু 6টা হবে। এত ঘন সেমি। তাহলে আমাদের বর্গটা লাগবে, মানে এইটা লাগবে। সো আমরা কি পাচ্ছি? 20,000-এর সঙ্গে আমরা আবার 1-এর পরে 4টে শূন্য গুণ করে দিলাম, এত বর্গ সেমি। তাহলে আমরা সেন্টিমিটার চলে গেলাম। সেন্টিমিটারে আমি জাস্ট গিয়ে দেখালাম যে যাচ্ছে কিভাবে। আমাদের সেন্টিমিটারে যাওয়ার দরকার ছিল না, কারণ আমাদের যেটা দিয়েছিল, যে আয়তনটা আমাদের দেয়া ছিল, সেই আয়তনটা কিন্তু দেওয়া ছিল 10,000 ঘনমিটারে। তার মানে আমাদের অঙ্কটা মিটারে করা দরকার। সো মিটারে যদি করতে হয়, আমরা ভূমির ক্ষেত্রফলকে এই জায়গায় ধরবো, এটা মিটারে আছে।
এবং উচ্চতাটা কিন্তু মিটারে নেই, উচ্চতাকে তাহলে মিটারে আনবো। আমি বর্গ সেন্টিমিটারে কি করে যেতে হয় সেটা দেখিয়ে দিলাম জাস্ট, অন্য কোনো অঙ্কে হয়তো কাজে লেগে যাবে। সো আমরা উচ্চতাটাকে এবার মিটারে আনার চেষ্টা করছি। তো 5 সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ। সো এটা চলে আসলো মিটারে। এখন আমি আজকের প্রথম অঙ্ক যেটা করলাম এই 24 দাগের এর 1, সেখানে কিন্তু আমি সূত্র বলেছিলাম যে আয়তন 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 সমান সমান যে কোনো ঘনবস্তুর আয়তনে এটা হয় যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো আমরা ভূমির ক্ষেত্রফল বসাই। ভূমির ক্ষেত্রফল আমরা মিটারে বসাবো। 20,000 গুণ 5/100, 1 2 1 2, তাহলে 5 দুগুণী 10, আরো দুটো শূন্য, 10,000 ঘন মিটার। তাহলে আমরাও যা বের করলাম বইয়েও তাই দেয়া আছে। সো এটা কিন্তু সত্য। ওকে, সো আমরা 24 দাগের A B C তো আগের দিন হয়েই গেছে। মানে 24 দাগ টোটালি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি 25 দাগে। 25 দাগে কি আছে, সংক্ষিপ্তে উত্তরধর্মী কোন প্রশ্ন বা SAQ যেটাকে বলা হয়, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। সো আমি 25 দাগে যাবো, যদি কোনো অসুবিধা থাকে বলবে। 25 দাগের প্রথম অঙ্ক। 25 দাগের প্রথম অঙ্ক বলেছে, আমরা আগের দিনে এগুলো শিখেছিলাম। 25 দাগের 1, একটি আয়তঘনের তল সংখ্যা কত হয়? এখানে তল সংখ্যা বলেছে x দিয়ে, তাহলে x = 6। তারপরে বলেছে ধার সংখ্যা কত হয়? ধার সংখ্যা y দিয়ে বলেছে, y এর মান তাহলে 12। এবং শীর্ষবিন্দু সংখ্যা কত হয়? শীর্ষবিন্দু সংখ্যা বলেছে z দিয়ে, z = 8। এবং কর্ণের সংখ্যা, এটাও একটা অঙ্কের ভিতরে শিখেছিলাম, কর্ণের সংখ্যা কত হয় সেটাকে p দিয়ে বলেছে। কর্ণের সংখ্যা আমরা শিখেছিলাম, একটা ছবি এঁকেছিলাম 4টি। সো 4। তাহলে এখন আমাদেরকে যেটা বের করতে দিয়েছে প্রশ্নে, স্পিকারটা অফ করে রাখবে, সেটা হচ্ছে x - y + z + p। সো এই মানটা যদি তুমি বের করো, 6 - 12 + 8 + 4, তো কত আসছে? উত্তর কত আসছে বলো? উত্তর কত? 6 আর 4 10 আর 8 18 থেকে 12 বাদ, মানে 6। উত্তরটা মিলিয়ে নেবে। ওকে, আমরা যাচ্ছি 25 দাগে। কথা কিছু বলার থাকলে, সুদীপ্ত নেহা কোনো প্রবলেম? স্পিকার অন করেছো, কিছু বলবে? ওকে। পরে বলছে যে দুটি আয়তঘনের মাত্রা যথাক্রমে, দুটো আয়তঘনের মাত্রা দিয়ে দিয়েছে। মাত্রা মানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো আমরা যদি দুটো আয়তঘনে ঝটাপট এঁকে ফেলার চেষ্টা করি, একটা হচ্ছে ধরো এরকম, এটা একটা, এই একটা, আর একটা আয়তঘন আমরা আঁকবো নিচে, সেটা ধরো এরকম। এই এই এবং লাস্টলি এই। সেই হলো দুটো আয়তঘন। এই দুটো আয়তঘনের মাত্রা আমাদেরকে দিয়ে দিয়েছে। দ্বিতীয় যে আয়তঘন সেটার মাত্রা দেখো, মানে প্রথমত দৈর্ঘ্য, তারপরে প্রস্থ 2h - 1,
মানে আমরা প্রস্থ বলি এইটাকে 2h-1 এবং দেন উচ্চতা আছে 2। তো উচ্চতা হচ্ছে এটা। আর প্রথম আয়তঘন যেটা, প্রথম আয়তঘনের মাত্রা দিয়েছে 6, 4, 6, মানে আমরা অবশ্যই বড় যেটা সেটাকে দৈর্ঘ্য বলবো 6, 4, 4। ওকে, সো প্রথম আয়তঘন যেটা লাল কালারের সেটার আয়তন কত হবে ওরা বলেছে দেখো দুটির ঘনফল সমান, ঘনফল মানে আয়তন। সো এটার ঘনফল কত হবে 6 × 4 × 4। সো আমি জানি তোমরা গুণ পারো কিন্তু গুণ করবে না, বারবার বলছি গুণ করবে না, এটা ঘন একক। দ্বিতীয় যে আয়তঘন সেই আয়তঘনের মাত্রা কত হবে, এই ঘনফল কত হবে, তো ঘনফল হবে 2 × 2h-1 এত ঘন একক। এবার কোশ্চেনে বলছে যে এই দুটো আয়তঘনের ঘনফল সমান, তাহলে এইচ এর মান কত? তাহলে একটা হচ্ছে 2 × 2h-1 প্রশ্নানুযায়ী ইকাল টু 6 × 4 × 4। তো আমি যদি এখান থেকে 2h-1 এর ভ্যালু বের করি 6 × 4 × 4 বাই 2 × 8 এটা আসছে। তো আমরা যদি কাটাকুটি করি 4 দিয়ে এটা কাটলে 4, সরি 2 দিয়ে এটা কাটলে 2 এবং 2 দিয়ে কাটলে 2h-1 এর মান বেরোচ্ছে 6। সো 2h এর মান বেরোচ্ছে 6 + 1, সো 2h এর মান বেরোচ্ছে 7, h এর মান 7/2, সো দ্যাট মিনস 3.5 একক। হ্যাঁ বলো বলো কি বলছো? তোমার কথা শোনা যাচ্ছে না, কে কথা বলছো সেটাও বুঝতে পারছি না আমি, কিন্তু কথাও শোনা যাচ্ছে না। ফোনে আসবে না, তুমি তো স্পিকার অন করনি, স্পিকারটাকে ঠিকঠাক করে অন করতে হবে তো। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার এসছে, এবার আসবে। তুমি এতক্ষণ তো স্পিকার অন করনি বলে হ্যাঁ এবার আসবে। আমার এখান থেকে তো দেখাচ্ছে তুমি স্পিকার অন করনি। ওকে, সো 25-এর দুটো অঙ্ক হয়ে গেল। এবার আমরা যাব 25-এর 3 দাগের অঙ্কটা। একটু একটু সময় লাগবে, সো একটু পরে তোমরা লগ আউট হয়ে যাবে 3 মিনিটের মাথায়। সো আমি আগে 5 দাগের অঙ্কটা করে দিচ্ছি, ততক্ষণে 5 দাগের অঙ্কটা হয়ে যাবে 25-এর 5। দেন আমি বাকি অঙ্কগুলো করবো। 25-এর 5 কি বলছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য। তো দুটো সংলগ্ন দেয়াল মানে কি, আমরা যদি আঁকার চেষ্টা করি, সো এই একটা এবং এই আর একটা এবং এই হচ্ছে, এদেরকে জুড়ে দিচ্ছি। এটা যদি একটা ঘর হয়, সেই ঘরের দুটো পাশাপাশি দেওয়াল, দুটো পাশাপাশি দেওয়ালের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একটা 12, একটা একটা এটা ধরো 12, এই পুরোটা 12 কি মিটার, আর একটা এইটা ধরো এই যে দৈর্ঘ্যটা প্রস্থ যেটাকে বলি আমরা 8 মিটার। উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে 4 মিটার, মানে এইটা। তো আমরা সাধারণত যেটা জানি যে দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় এবং জানি দৈর্ঘ্য থেকে প্রস্থ ছোট হয় এবং ন্যাচারালি প্রস্থ থেকে উচ্চতা ছোট হয়। এটা ন্যাচারাল, মানে সবসময় হয়তো হয় না, সমানও হতে পারে, বাট ন্যাচারালি এটা হয়। সো তাহলে আমাকে বের করতে দিয়েছে ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল। তো ঘরের মেঝের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই জায়গাটার কথা বলছে ওরা, এই জায়গাটা, এটা কি একটা আয়তক্ষেত্র, ক্লাস 9-এ তোমরা আয়তক্ষেত্র পড়েছো। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 8, 8 × 12 = 96 বর্গ একক, বর্গ মিটার, ওরা মিটার দিয়ে দিয়েছে, তো বর্গ মিটার। সেই আসলে উত্তর। তো তোমরা কিছুক্ষণের মধ্যেই লগ আউট হয়ে যাবে, লগ আউট হওয়ার পরে সেম আইডি কিন্তু পুরনো আইডি আছে, আর পাসওয়ার্ড কিন্তু আমি নতুন করেছি, সে নতুন পাসওয়ার্ড দিয়ে তোমরা জয়েন করবে। জয়েন করার পরে আমি পরবর্তী আরও যেখানে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক আমি করব। ওকে, সো
join in next session by same id but new password. তো দাগ নাম্বার হচ্ছে আমরা এবার করব 25-এর চারটাকে আগে করে নিই। হ্যাঁ হ্যাঁ আসছে, সব আসছে। 25-এর 4, তোরা একটা তোরা ক্লাস করছিস যে কজন, কম্পিউটারে ক্লাস করছে তার থেকে আরো বেশি। মানে তোরা এই কজনকে নিয়ে করছি, বাকি যারা আছে তারা তো অত্যন্ত ভদ্র। সেই অত্যন্ত ভদ্র ছেলে মেয়েগুলোকে নিয়ে ওদেরকে আলাদাভাবে করাতে হচ্ছে, মানে ওদেরকে এর মধ্যে রাখলে আমার ক্লাস আর করতে হবে না। তো সেই জন্যে তোদেরকে কয়েকজনকে আমি ল্যাপটপে নিয়েছি, যাদেরকে এই আইডি দিয়েছি, এবং এই সেম জিনিসই ওরা দেখতে পাচ্ছে কম্পিউটার থেকে। এবং ওদের মানে টোটালি পজ করা আছে, মানে ওদের কোশ্চেন আমি পরে শুনি। তো ওরা কথা বলা শুরু করলে আমি থামাতে পারবো না, সেই জন্য ওদেরকে এইভাবে করা। ওখান থেকে আরো অনেকে ক্লাস করছে। 25 দাগের 4, তিনটি নিরেট ঘনক যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য, তাহলে তিনটে ছোট ছোট নিরেট ঘনক আছে। তাহলে আমি একটু ছবি এঁকে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরো এই একটা নিরেট ঘনক, পরীক্ষার সময় এরকম ছবি এঁকে ফেলতে পারলে কিন্তু ঝামেলা কমে যাবে, কারণ বোঝার চাপটা আর থাকবে না, ইজিলি বোঝা যাবে। এই একটা, পরবর্তী আরেকটা আঁকছি, এই আরেকটা, এবং লাস্টলি আরেকটা আঁকছি। এই হলো দুটো, এবং আমাদেরকে আরো একটা আঁকতে হবে। So, আমি আরো একটার জন্য আলাদা আর একটা কালার নিচ্ছি। তিনটে সেম কিন্তু, হ্যাঁ তিনটে, মানে আমার হয়তো এখানে ছোট বড় হচ্ছে, বাট তিনটে ওখানে বলা আছে যত সেম। সো এই আর একটা, এই। সো তিনটের জন্য এবার আমরা যে মাত্রাগুলো পাচ্ছি, মানে ওদের যে দৈর্ঘ্য প্রস্থ ইয়ে দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ এবং আহ, ও তিনটে ঘনক, সো তিনটের আলাদা আলাদা দৈর্ঘ্য, তিনটের বাহুর দৈর্ঘ্য তো আলাদা দিয়েছে। তো এটার যে বাহুর দৈর্ঘ্য সেটা দিয়েছে 3 সেমি, এটার যে বাহুর দৈর্ঘ্য সেটা দিয়েছে 4 সেমি, আর এটার যে বাহুর দৈর্ঘ্য সেটা দিয়েছে 5 সেমি। সো আমরা পরীক্ষার সময় কি করব, প্রথম দ্বিতীয় তৃতীয় করে নেব। সো প্রথম যে ঘনক, সেই ঘনকের যে আয়তন সেটা কত হবে, প্রথম কে বলতে পারে দেখি, ঘনকের আয়তন কত হবে, 3 এর কিউব, দ্যাট মিনস 27 ঘন সেমি। দ্বিতীয় যে ঘনক, দ্বিতীয় ঘনকের যে আয়তন সেটা কে বলবে, দ্বিতীয় ঘনকের আয়তন
কেউ বলছে না কিন্তু, 4 কিউব, 4 4 16, 4 16 64 ঘন সেমি। আর তৃতীয় যে ঘনক, এটা দেখি কেউ বলে কিনা। তৃতীয় ঘনক, তৃতীয় ঘনকের আয়তন 125, 5 কিউব, 5 5 25, 5 25 125 ঘন সেমি। তাহলে এই তিনটি ঘনকের মোট আয়তন কত? তিনটেকে যোগ করব, যোগ করে কে বলবে? তিনটি ঘনকের মোট আয়তন, তিনটেকে যোগ করে কত আসছে? আসছে 216 ঘন সেমি। এখন প্রশ্নে কি বলছে? এই তিনটে ঘনককে গলিয়ে দেওয়া হয়েছে, গলিয়ে একটা নতুন ঘনক, একটা বড় ঘনক তৈরি করা হয়েছে। তো তার মানে একটা নতুন ঘনক, বড় ঘনক রয়েছে এই তিনটেকে গলিয়ে। তো ধরো এইটা হচ্ছে সেই নতুন বড় ঘনকটা। এই যে ঘনকটা, এই ঘনকটার আয়তন কি হবে? এই ঘনকটা ধরো ওই ছোট ছোট ঘনকগুলো যদি লোহা দিয়ে তৈরি হয়, সেই বড় ঘনকটাও তো লোহা দিয়ে তৈরি। সো ওই তিনটে ঘনকের যে আয়তন, সেই আয়তনের মোট আয়তনটাই তো এই ঘনকের আয়তন হবে। সো এই ঘনকের যে আয়তন, এই ঘনকের আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নেবো আগে। ধরে নেবো এই ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, এ সেমি। তাহলে এই ঘনকটার আয়তন কি? যে বড় ঘনক, বড় ঘনকের আয়তন সেটা কত হবে? এ কিউব ঘন সেমি হবে। প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী এই এ কিউব সমান হবে 216 সঙ্গে, কারণ এই এ কিউবটা তৈরি করেছি আমরা ওটাকে গলিয়ে। সো এ কিউব সমান সমান 216 মানে কি? 6 গুণ 6 গুণ 6, 6 গুণ 6 36, 6 36 216। সো এর মান আসছে কিন্তু 6 সেমি। তাহলে নতুন যে ঘনকটা, সেই ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু হবে 6 সেমি। ওকে, সো এই হলো দাগ নাম্বার 4। এবার আমরা যাবো দাগ নাম্বার 3-এ। যদি কোনো অসুবিধা থাকে বলবে। রুট আমি করিনি তো, এটা তো ঘনফল, এটা তো রুট হয় না, বর্গমূলে রুট হয়। ঘনফলে তো রুট হবে না। ঘনফলে যেটা হবে সেটা যদি আমি করতে চাই তাহলে এরকম ভাবে করতে হবে, এ সমান সমান কিউব রুট, এটাকে রুট বলে না, কিউব রুট 6 গুণ 6 গুণ 6, তাহলে এ সমান সমান হবে 6। যদি করতে হয় এরকম করতে হবে। তো আমি এবার পরের অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, রুটের থ্রিটা আমরা রুটের ক্ষেত্রে যে নিয়ম জানি, নর্মাল রুট, তার ভিতরে দুটো দুই থাকলে বাইরে একটা আসে। আর কিউব রুট, এর ভিতরে তিনটে দুই থাকলে বাইরে একটা আসে। ঠিক সিমিলারলি যদি ফোর্থ রুট হয়, তাহলে তার ভিতরে চারটে দুই থাকলে বাইরে একটা আসে। ওই তিনটা বোঝাচ্ছে যে ভিতরে তিনটের জন্য বাইরে একটা। না, ওটা পাওয়ার, ওটা ওটা বোঝাবে যে ভিতরে কতগুলোর জন্য বাইরে একটা আসবে। তো আমরা এবার যাবো 25 দাগের 3-এ। 25 দাগের 3 কি বলছে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্যকে 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের শতকরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সো একটা ঘনক ধরো তোমার কাছে রয়েছে, এই ঘনকটার আমরা একটা ইনিশিয়াল বাহুর দৈর্ঘ্য ধরে নেব। এই ঘনকটার আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম। এখন তাহলে এই ঘনক আমাদেরকে কিসের পরিবর্তন বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কত হবে? আমরা জানি সূত্র 6a² বর্গ একক হয়।
এবার কি করেছে, এই ঘনকটার প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে 50% করে বাড়িয়ে দিয়েছে। তো আমি একটা নতুন ঘনক নেব, ধরো একটা নতুন ঘনক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50% করে বাড়িয়ে দিয়েছে, মানে ঘনকটা বড় হবে। তো এটা ধরো নতুন ঘনকটা সাপোজ। মানে যদি 10 থাকে, 10-এর অর্ধেক, 10-এর অর্ধেক মিনস 5, 5 বাড়বে, 5 বাড়বে মানে 10টা হয়ে যাবে 15। ওকে, 100% বাড়ার মানে হচ্ছে যা ছিল তাই, 10 থাকলে 10 বাড়বে, দ্যাট মিনস 10 থাকলে হয়ে যাবে 20। মানে 100% বৃদ্ধির অর্থ হচ্ছে কিন্তু ডবল হওয়া, আর 50% বৃদ্ধির অর্থ হচ্ছে যা ছিল তার অর্ধেক। আমরা যদি সেই সেন্সে দেখতে চাই যে এই যে ঘনকটা, এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, এ তো ছিল এবং তার সঙ্গে এর 50%, তোমরা শতকরা চ্যাপ্টারে এইগুলো করেছো, এটা দিয়ে এটা কাটলে 2, সো এ প্লাস এ বাই 2, দ্যাট মিনস 3a/2, লসাগু করলে এত একক। তাহলে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল, কেউ একজন ভিডিও অন করেছো, সৌমদীপ, ভিডিও অন করলে কিন্তু তোমার ডেটা হ্যাক করে নেওয়ার সম্ভাবনা আছে। এমনি অনেক কিছু ছড়িয়ে পড়ছে যে জুম ইউজ করা উচিত না, এরকম হেনাতেনা ছড়িয়ে পড়ছে। কখনো যে কোনো স্যার, আমি ক্লাস নিই, অন্য কোনো স্যার ক্লাস নিক, যেই ক্লাস নিক, যে সফটওয়্যার দিয়ে ক্লাস নিক, সে জুম হোক অন্য কোনো সফটওয়্যার হোক, কখনো কিন্তু তোমরা ভিডিও অন করবে না। এবং ক্লাসের শেষে, হ্যাঁ ঠিক আছে,